গুড মর্নিং। আবার এলাম তোমাদের বৃত্তের অতি সংক্ষিপ্ত অংশটাকে নিয়ে। দেখো, আগের দিন তোমরা এমসিকিউ পর্যন্ত বৃত্তের যে অঙ্কগুলো ছিল সেগুলো করেছো। আজকে সংক্ষিপ্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, সংক্ষিপ্ত একের যে অঙ্কটা রয়েছে বলেছে একটা সমীকরণ দিয়েছে, বইটা নাও, তোমরা বইটা খুলে নাও, দিয়ে একটা যে সমীকরণ দিয়েছে দেখো, বৃত্তের সমীকরণ সূচিত হয় কিনা পরীক্ষা করো। তো বৃত্ত হয় কিনা একটা দ্বিঘাত সমীকরণ সেটা আমরা কি করে বুঝবো? বলেছিলাম মনে আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ একই থাকবে বা এক থাকবে। তো এখানে এক আছে। আর তাহলে কি দেখতে হবে? দেখতে হবে ব্যাসার্ধটা বাস্তব কিনা। নিশ্চয়ই আমার কথাটা বুঝেছো। ব্যাসার্ধ বাস্তব কিনা পরীক্ষা করে নাও। যদি ব্যাসার্ধ বাস্তব হয় তাহলে এটা বৃত্তকে সূচিত করে। 2 নম্বরে দেখো, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 3,-1 আর 6,-5 বিন্দুগামী। বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। তো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করার সময় আমাদের দুটো জিনিসের দরকার হয়। একটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র দরকার হয়, একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র যেটা এখানে দেওয়াই রয়েছে 3,-1, আর একটা দরকার হয় বৃত্তটার ব্যাসার্ধ কত। তো এই ব্যাসার্ধ আর কেন্দ্র যদি পেয়ে যাই তাহলে বৃত্তের সমীকরণ আমরা লিখতে পারি, এটা তো আমরা জানি। তো এখানে দেখো, কেন্দ্রটা 3,-1 বলেছে, কিন্তু ব্যাসার্ধটা সরাসরি বলে দেয়নি, কিন্তু একটু ঘুরিয়ে হলেও ব্যাসার্ধটা কিন্তু বলে দিয়েছি। তো কি করে বললো? 6,-5 এই বৃত্তের উপর একটা বিন্দু বলেছে, বিন্দু এই বৃত্তটা 6,15 বিন্দুগামী, মানে বৃত্ত এই বিন্দুটার উপর দিয়ে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে যে দূরত্ব, এটাই তো ব্যাসার্ধ, তাই না? তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে যাচ্ছি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, মানে 6-3 এর হোল স্কয়ার প্লাস -5 প্লাস 1 এর হোল স্কয়ার, তার মানে হচ্ছে 9 প্লাস 16, তার মানে হচ্ছে 5। তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ যখন পেয়েই গেলাম, তাহলে বৃত্তের সমীকরণ আমরা লিখে ফেলতে পারবো। মনে আছে, x মাইনাস আলফা, আলফা বলতে 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস মাইনাস 1 মানে হচ্ছে y প্লাস 1 এর হোল স্কয়ার সমান হচ্ছে 5 এর স্কয়ার। এইটাকে একটু সরল করে দিতে হবে। সরল করে দিলে হোল স্কয়ার গুলো ভেঙে দিয়ে যে সমীকরণটা পাবে, সব সময় হোল স্কয়ার ভেঙে দিয়ে সাধারণ আকার, বৃত্তের সাধারণ আকারে সমীকরণের উত্তর দেবে। ঠিক আছে? তারপরে দেখো, 3 এর প্রত্যেকটা বৃত্তের কেন্দ্রে স্থানাঙ্ক ব্যাসার্ধ। আমার এটা কিচ্ছু বলার নেই, আগের দিন যারা দেখেছো বা আগের অঙ্কগুলো যারা করেছো তারা এই অঙ্কগুলোতে নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। তবে একটা কথা আবার বলছি, সাধারণ আকারে প্রকাশ করা মানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সহগকে অবশ্যই এক রাখতে হবে, তারপরে কিন্তু আমরা কেন্দ্র ব্যাসার্ধ এগুলো পাবো। ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বরে কি বলেছে, কি শর্তে বৃত্ত সূচিত হয়। তো এই শর্তটাও তোমরা জানো, নতুন করে আমি আর কিছু বলছি না। 5 নম্বরে দেখো বলেছে, মূল বিন্দুগামী ছবি আঁকবে, কিন্তু স্থানাঙ্ক জ্যামিতিতে একটা বারবার কথা তোমাদের বলি যে ছবিটা আঁকবে, ছবিটা আঁকলে দেখবে অঙ্কের অর্ধেক, মানে যেটা তুমি কিছুই বুঝতে পারছো না সেটা এমনিই বুঝে যাবে। মূল বিন্দুগামী একটা বৃত্ত, মূল বিন্দু বলেছে তার অক্ষ টেনে নেবে, আর a0 0b, দেখো a0 বিন্দু যদি এখানে হয়, 0b এখানে হবে, তাই না? একটা x অক্ষের উপরে একটা y অক্ষের উপরে বিন্দু দিয়ে বলেছে যে বৃত্তটার ব্যাসার্ধ নির্ণয় করো। ভালো করে দেখ, এই যে ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত, মানে তিনটে বিন্দু দিয়ে বৃত্ত মানে তো ত্রিভুজের পরিবৃত্ত। তো এটা কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের কেন্দ্র কোথায় হয়? আমরা এটা ক্লাস 10এই শিখেছিলাম, সমকোণী ত্রিভুজের কেন্দ্র হবে অতিভুজের মধ্যবিন্দুতে। তার মানে এই যে ছবিটা এঁকে দিলে এখানে তুমি শুধু উত্তরটা লিখে দিলেই হবে যে বৃত্তটার ব্যাস কোনটা, রুট ওভার এই ডিসটেন্সটাই হচ্ছে বৃত্তটার ব্যাস, তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে ব্যাসার্ধটা হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো কি হবে, হাফ রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হবে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? তারপরে দেখো 6 নম্বর। তো 6 নম্বরে কি বলেছে একবার পড়ে নাও। 6 নম্বরে বলেছে
ব্যাসের প্রান্তবিন্দু, এটাও আগের দিন কনসেপ্টের মধ্যেই ছিল, তোমরা দেখেছো। ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমরা দু রকম ভাবে বৃত্তের সমীকরণ বের করতে পারি। একটা কনসেপ্ট থেকে মানে মধ্যবিন্দু বের করে, এটা ব্যাসের প্রান্তবিন্দু, এটাও ধরো ব্যাসের প্রান্তবিন্দু, তাহলে মধ্যবিন্দুটা বের করলে কেন্দ্র পাবো। আর এইভাবে আমরা ব্যাসার্ধটা বের করে নিতে পারবো, তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ থেকে বৃত্তের সমীকরণ বের করতে পারবো। অথবা আরো একটা সূত্র তোমাদের আগের দিন বলেছিলাম, ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে সেটা থেকেও করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো 7 নম্বরটা আমি আগের দিন একটু স্কিপ করে গেছিলাম, তো এখন দেখে নাও যে 7 নম্বরে বলেছে কোন বিন্দুর অবস্থান, একটা বিন্দুর অবস্থান বৃত্তটার ভিতরে, ভিতরে বলতে এই জায়গার মধ্যে কোথাও থাকতে পারে, বা উপরে, উপরে বলতে এই জায়গার উপরে হতে পারে, আর বাইরে বলতে এই জায়গাগুলোর মধ্যে কোথাও হতে পারে। তো একটা বিন্দুর অবস্থান সেটা বৃত্তটার ভিতরে না উপরে না বাইরে, সেটা আমরা কি করে বুঝবো? তো এখানে দেখো 7 যে অঙ্কটা রয়েছে, 7 বৃত্তের সমীকরণটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2x মাইনাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। প্রশ্নটা হচ্ছে মূল বিন্দুটা মানে 0,0 বিন্দুটা অবস্থান আমাদের বের করতে বলেছে। তো আমরা কি করব, এই 0,0 বিন্দুটা বৃত্তের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে বৃত্তের বা এরকম নাম্বার দিয়ে দিলে, যা বৃত্তের বাম পক্ষে মানে ডান দিকটাকে 0 করে দিয়েছো, ডান দিকটাকে 0 করে বৃত্তের বাম পক্ষ হচ্ছে এটা, তাহলে বাম পক্ষে 0,0 বসিয়ে পাই। তাহলে 0 বসালে আমরা কি পাচ্ছি, -2 পাচ্ছি শুধু, তাই না? তো এই -2টা গ্রেটার দেন 0 না লেস দেন 0? নিশ্চয়ই এটা লেস দেন 0, তাহলে -2 পাচ্ছি, যেটা হচ্ছে লেস দেন 0। এই লেস দেন 0 হলে আমরা বুঝবো বিন্দুটা অবশ্যই বৃত্তের ভিতরে আছে। ক্লিয়ার? তাহলে লেস দেন 0 মানে নেগেটিভ হলে আমরা বুঝবো ভিতরে আছে। যদি এটা 0 আসতো তাহলে জানবো, তার মানে 0 আসছে মানে কি বৃত্তটাকে সিদ্ধ করছে। 0 আসছে মানে এখানে 0 আছে, তার মানে এই পক্ষ ডান পক্ষ সমান বাম পক্ষ হচ্ছে, তার মানে বৃত্তের উপরে অবস্থিত। আর যদি এটা পজিটিভ চিহ্ন আসে বা গ্রেটার দেন 0 হয়, তার মানে বুঝবো এটা বৃত্তের বাইরে অবস্থিত। মনে থাকবে তাহলে? তাহলে এটা মনে রাখবে, যদি এটা মানে বাম পক্ষের মানটা বিন্দুটাকে বসিয়ে বাম পক্ষ যদি লেস দেন 0 হয় তাহলে ভিতরে হবে, বিন্দুর অবস্থান নোট করে রাখবে, তাহলে ভিতরে হবে। যদি বাম পক্ষটা সমান 0 হয় তাহলে উপরে হবে, আর যদি এটা গ্রেটার দেন 0 হয় মানে পজিটিভ হয় তাহলে বাইরে হবে। এটা নোট করবে, এটা শুধু বৃত্তের নয় কিন্তু বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবার জন্যই এটা সত্য। পরাবৃত্তের আলাদা, কিন্তু তোমাদের তো পরাবৃত্তের এবছর সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। যাই হোক, আরো একটা দেখে নাও তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। যেমন 7 2 নম্বরে বলেছে 2, -1 বিন্দু x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 4x x স্কয়ার প্লাস y স্কয়ার, 2 নম্বরটা y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। এই বৃত্তে বাম পক্ষে সবসময় দেখো ডান পক্ষটাকে 0 রেখেছি, ডান পক্ষটাকে 0 রেখে বাম পক্ষে আমরা 2, -1 বিন্দুটাকে বসাচ্ছি, বিন্দু বসিয়ে পাই। তাহলে কি পাচ্ছি আমরা, বাম পক্ষে এটা 2 আর -1টা যদি বসাই তাহলে x এর জায়গায় 2 বসালে 4 প্লাস 1 মাইনাস 8 মাইনাস 6 প্লাস 8, এইটার মানটা আমরা দেখে নেব কত হচ্ছে, 6 5 5 মাইনাস 6 মানে হচ্ছে -1, এটাও লেস দেন 0, তার মানে 2, -1 বিন্দু বৃত্তের কি হবে, ভিতরে, লেস দেন হলে পরে বৃত্তের ভিতরে অবস্থিত। নিশ্চয়ই এখন অবস্থান সম্বন্ধে আর কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, তারপরে দেখো 8 একটা তো একই অঙ্ক,
নয়েরটা দেখো, নয়েরটাও তোমরা নিজেরা করবে, ভালো করে দেখো, একটু যদি ছবি এঁকে দেখে নাও তাহলে বুঝতে পারবে। নয়েরটা বলেছে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে আর বৃত্তের উপরে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে 1, -2, বলেছে এই বিন্দুগামী যে ব্যাস হবে, পরিধির উপর যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দু দিয়ে কিন্তু একটাই ব্যাস হয়, তাই না? তো সেই ব্যাসের সমীকরণ আমাদের বের করতে বলেছে। ব্যাস মানে কিন্তু একটা সরলরেখা, ব্যাসের সমীকরণ মানে আবার খুঁজতে গেলে হবে না যে ব্যাসের সমীকরণ এটা কি আলাদা কিছু হয়, আসলে ব্যাস তো একটা সরলরেখা, তাহলে আমাদের চেয়েছে একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করো। আমরা তো সরলরেখা সমীকরণ অনেক করেছি, তাই না? তো এখানে সরলরেখা সমীকরণ আমরা জানি, সরলরেখার উপরে দুটো বিন্দু পেলেই আমরা সরলরেখা সমীকরণ বের করে ফেলবো। ব্যাসের সমীকরণ বলতে কিন্তু এটার কোনো শেষ নেই, ব্যাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, একদম এর উপরে দুটো বিন্দু দিয়ে যে সমীকরণ আমরা পাবো সেটা পুরো মানে সরলরেখার কোনো শেষ নেই, যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তার সরলরেখা হবে। তাহলে এখানে দুটো বিন্দু তো পেয়েই যাচ্ছি, একটা কেন্দ্র যেটা সমীকরণ থেকে আমরা বের করে নিতে পারবো আর একটা দেওয়া আছে, তাহলে দুটো বিন্দু দিয়ে সরলরেখার সমীকরণটাই হবে আমাদের এখানে ব্যাসের সমীকরণ। ঠিক আছে, পারবে নিশ্চয়ই। 10এরটা দেখো, পড়ে নাও অঙ্কটা। একটা সরলরেখা একটা বৃত্তের পি বিন্দুতে স্পর্শক, পি বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তো একই প্রশ্ন, একটা বৃত্ত দেওয়া রয়েছে পি, স্পর্শক, স্পর্শকের সমীকরণটাও দেওয়া আছে, এটাও নিজে করতে পারবে। এটা হচ্ছে 10এর প্রশ্নের উত্তর, তোমরা নিজেরাই করবে। 10এর প্রশ্ন 3x মাইনাস, এটা আগের দিনও হয়েছিল মনে হচ্ছে আমার এরকম একটা প্রশ্ন। তো এটা হচ্ছে স্পর্শক, তো বৃত্তের সমীকরণটাও দেওয়া আছে, বলেছে এর অভিলম্বের সমীকরণ। আগের দিন বলেছিলাম অভিলম্ব সবসময় কেন্দ্রের উপর দিয়ে যায় আর অভিলম্ব স্পর্শকের উপরে নিশ্চয়ই লম্ব হয়, তাহলে আমরা এর লম্ব সরলরেখার সমীকরণ ধরে নেব। কি হবে লম্ব সরলরেখার সমীকরণ? মনে পড়ছে 4x + 3y = k, k এর মান বার করার জন্য বৃত্তের কেন্দ্রকে ব্যবহার করব। ঠিক আছে। 11 নম্বর দেখো, একটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 9 একক, k এর মান নির্ণয় করো। কোন প্রশ্নের উত্তর নিজেই করতে পারবে, কিছু বলার দরকার নেই আমার। 12 নম্বরটা দেখো, একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3, -4 ab বের করো। একই রকম, কিচ্ছু বলবো না আমি, মনে থাকে যেন এটা বৃত্তের কেন্দ্র বের করতে বলেছে। বৃত্তটা কিন্তু সাধারণ আকারে নেই, এইটুকু তোমাকে আমি বলে দিলাম। সাধারণ আকারে কি করে আনতে হয়, কি করলে সাধারণ আকারে আসবে এটা তুমি আগে থেকেই জানো, না জানলে আগের ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে, সাধারণ আকারে নিয়ে এসে জি আর এফ যেটা বেরোবে সেটাই হচ্ছে কেন্দ্র, আর সে জি মাইনাস জি হচ্ছে 3, মাইনাস এফ সমান হচ্ছে -4 করে তুমি এ আর বি এর মানটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে। তারপরে দেখো 13 নম্বর, একটা বৃত্ত মূল বিন্দু থেকে 3 একক দূরে উভয় এককে স্পর্শ করে। তো এই অঙ্কগুলোতে স্থানাঙ্ক স্থানাঙ্ক জ্যামিতিতে কিছু অঙ্কের ছবি আঁকলেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। দেখো 13 যে অঙ্কটা বলেছে এটা ছবিটা আঁকলেই তুমি অঙ্কটা করতে পারবে। উভয় অক্ষকে স্পর্শ করে যখন বলেছি তাহলে অবশ্যই অক্ষ টানবে। আর কোথায় স্পর্শ করে? +3, +3 বলতে এটা x এককে +3, এটা y এককে +3। তার মানে প্রথম পাদে বৃত্তটা অবস্থিত, উভয় অক্ষকে স্পর্শ করে, বৃত্তের সমীকরণ। তার মানে বৃত্তটা ঠিক এই রকম ভাবে গেছে, উভয় অক্ষকে স্পর্শ করে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার, হ্যাঁ বৃত্তটা হলো না, বেশ ঠিক আছে, এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে। তো ভালো করে দেখো, যে উভয় অক্ষকে স্পর্শ করছে, এটা আমি 13 অঙ্কটা করছি, উভয় অক্ষকে স্পর্শ করছে, এই ক্ষেত্রে আমরা ধরে নেব বৃত্তটির ব্যাসার্ধ আমরা ধরে নেব। বৃত্তের ব্যাসার্ধ যদি a হয় তার মানে এটা নিশ্চয়ই a, এটা নিশ্চয়ই a, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ, তাই না? তাহলে কেন্দ্রটা হয়ে যাবে কত? কেন্দ্রটা হয়ে যাবে a, a। আর এত ধরারও আমার দরকার ছিল না, এটা তো 3 বলে দিয়েছি, এটাও 3 বলে দিয়েছি, তাহলে তো ব্যাসার্ধ 3, তাই না? তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে কেন্দ্রটা হচ্ছে 3, 3। তাহলে কিছু ধরার দরকারই হচ্ছে না, এইভাবে লিখে দেবে যে বৃত্তটার ব্যাসার্ধ 3, অতএব কেন্দ্র 3, 3। তাহলে বৃত্তের সমীকরণ বুঝতেই পারছো, বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ পেয়ে গেছি মানে বৃত্তের সমীকরণ কিন্তু অবশ্যই করতে পারবো। ঠিক আছে। 14 নম্বরটা তার মানে বুঝতে পারলে ছবি আঁকলাম আর প্রশ্নটার উত্তর কিন্তু পেয়ে গেলাম। সেই জন্য কিছু প্রশ্ন আছে ছবিতেই উত্তর করে দেয়। 14 নম্বরটা দেখো, বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। 14 নম্বরটা একবার দেখে নেবে, প্যারামেট্রিক সমীকরণ তোমরা আগের দিন দেখেছো, কেউ ভুলে গিয়ে থাকলে আরেকবার আগেরটা দেখে নাও আগে। x² + y² + 4x
মাইনাস 8y মাইনাস 5 ইকুয়াল টু 0। এর প্যারামেট্রিক সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে প্যারামেট্রিক সমীকরণ আমরা আগের দিন যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার। এই বৃত্তের প্যারামেট্রিক আকার হচ্ছে x সমান a cos থিটা আর y সমান হচ্ছে a sin থিটা। এইটাকে বলা হয় বৃত্তের প্যারামেট্রিক আকার, সেটা হচ্ছে এই বৃত্তের x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার। ঠিক আছে, তো প্যারামিটার বলেছিলাম x আর y এর এই থিটার যে কোনো মান হোক না কেন এই দুটোকে সবসময় এই বৃত্তটাকে সিদ্ধ করবে। তো এখানে প্যারামেট্রিক স্থানাঙ্ক পেতে হলে বা প্যারামেট্রিক আকার প্রকাশ করতে গেলে বৃত্তটাকে আগে ব্যাস কেন্দ্র ব্যাসার্ধ আকারে প্রকাশ করতে হবে। তার মানে বৃত্তটাকে কেন্দ্র মানে হোল স্কয়ার আকারে লিখতে হবে। তাহলে এটা 4x y স্কয়ার মাইনাস 8y সমান হচ্ছে 5। ঠিক আছে, x গুলোকে এক জায়গা করে দিলাম, y গুলোকে এক জায়গা করে দিলাম, ধ্রুবকটাকে ওদিকে পাঠিয়ে দিলাম। এইবার এইটাকে পূর্ণবর্গ করার জন্য আমার এখানে কত দরকার পড়বে? 4। তাহলে পূর্ণবর্গ হবে, একটু হিসেব করে নিয়ে নেবে পূর্ণবর্গ করার জন্য কত দরকার পড়ছে। 2 × 4y রয়েছে, তাহলে এখানে লাগবে আমার 16, তাই না? তাহলে এখানে কত যোগ করলাম? একটা 4 বেশি লিখেছি, একটা 16 বেশি লিখেছি। তাহলে 16 আর 4 মানে 20 বেশি লিখেছি, বাঁ দিকে 20 বেশি লিখেছি, তো ডান দিকে 20 দিয়ে ব্যালেন্স করে দিলাম। তাহলে আমরা পাচ্ছি x + 2 এর হোল স্কয়ার প্লাস y - 4 এর হোল স্কয়ার সমান হচ্ছে 25, মানে 5 এর স্কয়ার। এই আকার থেকে আমরা দেখো x এর জায়গায় x সমান হচ্ছে a cos থিটা, তাহলে এখানে x + 2 সমান হচ্ছে a cos থিটা, a বলতে এখানে 5, তাহলে 5 cos থিটা বা x সমান হচ্ছে -2 + 5 cos থিটা, আর y সমান হচ্ছে মানে y - 4 সমান হচ্ছে 5 sin থিটা, অতএব y সমান হচ্ছে 4 + 5 sin থিটা। এইটাকে বলা হয় এই বৃত্তের প্যারামেট্রিক আকার। ক্লিয়ার? তারপরে দেখো 15টা। তো 15 আমাদের প্যারামেট্রিক আকার দেওয়া আছে, এটা থেকে বৃত্তের সমীকরণ করতে হবে। তো এখান থেকে কি করে? এইটা দেওয়া থাকলে এখান থেকে এই সমীকরণ আমরা কিভাবে আসবো? থিটা অপনয়ন করতে হবে, মানে এখান থেকে cos থিটাটা কত হচ্ছে আমরা বের করে নেব, এখান থেকে sin থিটা কত হচ্ছে বের করে নেব, দিয়ে বর্গ করে যোগ করে দেব। যেমন এখান থেকে যদি cos থিটা লিখতে হয় তাহলে কি লিখব? এখান থেকে এই সমীকরণটা ধরে দেওয়া আছে, এখান থেকে cos থিটা সমান কি হবে? x + 2/5। এখান থেকে sin থিটা আমরা পাবো y - 4/5। এবার sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 তো আমরা জানি, সেখানে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে বৃত্তের সমীকরণ পেয়ে যাবো। তারপরে দেখো 16টা। তো 16 যে অঙ্কটা দিয়েছে, এখানে একটা বৃত্তের সমীকরণ দিয়েছে, বলেছে বৃত্তটার অন্তর্বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে একটা অন্তর্বৃত্ত বলো, বৃত্তের সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত, এটা একটা, তার মানে সমবাহু ত্রিভুজ এর অন্তর্বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে ত্রিভুজের অন্তর্বৃত্তের সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র সব একটা বিন্দুতেই অবস্থিত হয়। তাহলে সেক্ষেত্রে যেহেতু এটা ভরকেন্দ্রও বটে, তাহলে ভরকেন্দ্রে আমরা জানি 2:1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে এই দুটোর অনুপাত হবে 2:1। আর এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইখান থেকে আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে এই অন্তর্বৃত্তটার ব্যাসার্ধ আগে আমরা জি দেখব। তাহলে এখানে জি হচ্ছে কত? 1, এফ কত? -2, আর সি হচ্ছে -8। তাহলে ব্যাসার্ধ কত? √g² + f² - c, তার মানে হচ্ছে √13 হচ্ছে ব্যাসার্ধ, √13। তাহলে √13 বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে এই দিকটা, তাহলে এই দিকটা 2√13 হবে। অতএব উচ্চতা, কার উচ্চতা? ত্রিভুজের উচ্চতা। তাহলে ত্রিভুজের উচ্চতা হবে কত হবে? এই দিকটা যদি ব্যাসার্ধটা যদি √13 হয়, ব্যাসার্ধটা যদি √13 হয়, তাহলে ওই দিকটা 2√13, তাহলে √13 + 2√13, এটা হবে উচ্চতা, মানে 3√13, এটা হবে উচ্চতা। অতএব বাহু
এ হলে উচ্চতার সূত্র আমরা জানি √3/2 a সমান হচ্ছে 3√13। তার মানে a সমান হচ্ছে 6√13/√3। অতএব ক্ষেত্রফল, মনে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। তার মানে হচ্ছে √3/4 ইনটু a²। তার মানে 6 6 36 ইনটু 13/3, তাই না? 4 9 36। তিনটা দিয়ে এটা আমরা একটু কাটতে পারি, এটা 3√3 করতে পারি। তার মানে হচ্ছে সরি, এটা 3 হলো। তো তিনটা দিয়েও এটা কাটতে পারি, এটা 3 হলো। তাহলে 3 13 39 √3 বর্গ একক হলো। তাহলে এখন এই পর্যন্তই রইলো। আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব। ঠিক আছে?